চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের পরিচিতি এবং অ্যালকাইন নামকরণ সঙ্গে যে অ্যালকাইনগুলো সহায়তা প্রদর্শন করে সে বিষয়ে আলোচনা করব। অ্যালকাইন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন, আমরা তাদেরকে বলি যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন, এই যে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বোঝা গেছে? তাহলে আমরা জানি কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমরা এ বিষয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এবার কার্বন আর হাইড্রোজেনের যদি কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকে তাহলে সেই যৌগগুলোকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকিন, আর কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকাইন। আজকে আমরা এই অ্যালকাইনেরই পরিচিতি, অ্যালকাইনের নামকরণ, গঠন, প্রস্তুতি নিয়ে কথা বলবো। তো কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলা হয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এদের যদি সাধারণ সংকেত দেখি, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত, এদের সাধারণ সংকেত CnH2n-2 হয়। এটা হলো এদের সাধারণ সংকেত। অ্যালকান শ্রেণীর যৌগগুলো সাধারণ। অ্যালকানের উদাহরণ যদি বলি অ্যাসিটিলিন, প্রোপাইন, বিউটাইন, এরা হলো অ্যালকান শ্রেণী যাদের সাধারণ সংকেত হলো CnH2n-2। সেই সঙ্গে মনে রাখবে অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য, যেটা প্রথম সদস্য অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য অ্যাসিটিলিন। অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য হলো অ্যাসিটিলিন, বোঝা গেছে? অ্যাসিটিলিন। এই জন্য আমরা কি বলি, অ্যালকাইন শ্রেণীর সমস্ত সদস্যকে একসঙ্গে, এই শ্রেণীর অ্যালকাইন শ্রেণীর সমস্ত যৌগগুলোকে আমরা কি বলি, সমস্ত যৌগকে অ্যাসিটিলিনস বলা হয়। অ্যাসিটিলিনস বলা হয়, অ্যাসিটিলিনস। এগুলো ছোট্ট একটা পরিচিতি, নিশ্চয় বোঝা গেছে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়বস্তু সেই সমস্ত হাইড্রোকার্বনের আমরা আজকে পরিচিতি নেওয়ার চেষ্টা করব যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান থাকে এবং কার্বন আর হাইড্রোজেন দিয়ে কেবলমাত্র গঠিত। এই ধরনের হাইড্রোকার্বনের যদি আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, উদাহরণ যেমন অ্যাসিটিলিন, যেমন প্রোপাইন, যেমন অ্যাসিটিলিন ইত্যাদি হলো এই ধরনের হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যালকাইন সেই সমস্ত হাইড্রোকার্বন যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং এদের সাধারণ সংকেত হলো CnH2n-2। এরা যেহেতু প্রথম সদস্য অ্যাসিটিলিন হয়, এই শ্রেণীর সমস্ত সদস্যকে একসঙ্গে বলা হয় অ্যাসিটিলিনস। আমরা এবার এদের নামকরণটা দেখে নিব। এই অ্যালকাইন শ্রেণীর যৌগগুলোর প্রচলিত নাম বা সাধারণ নাম কেমন এবং IUPACতে এদের নামকরণ কীরকম করে করতে হয়। তো প্রথমে আমরা সাধারণ নামকরণ দেখে নেব। নামকরণ, সাধারণ নামকরণ, সাধারণ নাম কি বলতো? সাধারণ নাম অ্যাসিটিলিন থেকে তৈরি করা হয়, অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিন থেকে নামকরণ করা হয়। বুঝা গেছে? সাধারণ নামগুলো অ্যাসিটিলিন থেকে করা হয়। যেমন অ্যাসিটিলিন, এই যৌগটার নাম হলো অ্যাসিটিলিন, এটা আমাদের জানা, অ্যাসিটিলিন।
তাহলে এই যৌগটার নাম কি হবে বলো তো? এই যৌগটার নাম যদি অ্যাসিটিলিন হয়, অ্যাসিটিলিন থেকেই নামগুলো তৈরি করতে হয়। তো অ্যাসিটিলিনের সাথে এইদিকে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়ে গেল, ফলে এই যৌগটার নাম হবে মিথাইল অ্যাসিটিলিন। মিথাইল অ্যাসিটিলিন এই যৌগটার নাম। খুব সহজ আছে দেখো। আবার যদি আমি কি করি, CH3C এইদিকেও CH3 জুড়ে দিলাম, দুদিকেই CH3 আছে, তাহলে যৌগটার নাম কি হবে নিজেরাই বলতে পারবে? দুটো মিথাইল গ্রুপ, কি নাম হবে বলতে পারবে তো? কি? ডাইমিথাইল অ্যাসিটিলিন। ডাইমিথাইল অ্যাসিটিলিন। আবার যদি এরকম হয়, মনে করো এইদিকে C2H5 CH3, তাহলে এটার নাম কি হবে বলো তো? এটার নাম বলতে হবে কি হবে? বলতে পারবে কি হবে এটার নাম? দেখো এইদিকে আছে ইথাইল গ্রুপ অ্যালফাবেটিক্যালি ই, এদিকে আছে মিথাইল গ্রুপ এম, ফলে অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসবে সেটাকে, যেটা উচ্চারণে আগে আসবে সেটাকে, ফলে এর নাম হবে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। এইভাবে আমরা সাধারণ নামগুলো করে থাকি, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সাধারণ এই যে অ্যালকাইন শ্রেণীর যৌগগুলো সাধারণ নামকরণ অ্যাসিটিলিন থেকে করা হয়। অ্যাসিটিলিনের নামে নামে করা হয়, যেমন অ্যাসিটিলিন মূল যৌগটাকে ঠিক রেখে এবার দেখতে হবে, যেমন CH3 গ্রুপ যুক্ত হয়ে গেছে, তাহলে নাম হবে মিথাইল অ্যাসিটিলিন। দুদিকে CH3 গ্রুপ যুক্ত হয়ে গেছে, নাম হবে ডাইমিথাইল অ্যাসিটিলিন। একদিকে ইথাইল গ্রুপ, একদিকে মিথাইল গ্রুপ, অ্যালফাবেটিক্যালি এটা ইটা আগে আসবে, এমটা পরে আসবে, ফলে ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। যদি তাই হয় তাহলে তোমরা বলো তো এই যৌগটার নাম কি হবে? C2H5 এর প্রচলিত নাম কি হবে? আমরা এবার IUPAC-তে নাম দেখে নেব। IUPAC-তে এদের নাম কীরকম হওয়া উচিত? IUPAC-তে নাম আমরা আগের ক্লাসে এবং GOC যে চ্যাপ্টার, প্রথম যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার, সেখানে IUPAC নামকরণের বেশ কয়েকটা ভিডিও আমরা দেখেছি। কারো অসুবিধা হলে সেখান থেকে একটু দেখে নিতে হবে কী করে IUPAC নামকরণ অ্যালকান শ্রেণীর করা হয়। তো আমি ছোট নিয়মটাকে একটু মনে করিয়ে দিতে চাই। দীর্ঘ শৃঙ্খল গঠন, IUPAC-তে নামকরণ করার জন্য দীর্ঘ শৃঙ্খল IUPAC নামকরণ, দীর্ঘ শৃঙ্খল গঠন করব এবং দীর্ঘ শৃঙ্খল গঠনের পর নম্বর প্রদানে মনে রাখতে হবে যেদিকে ত্রিবন্ধন যেদিকে কাছে সেদিক দিয়ে নম্বর শুরু। মনে থাকবে 3 নম্বর সহ শাখা উল্লেখ, নম্বর সহ শাখা উল্লেখ। 4 নম্বর যে নিয়ম সেটা হলো কার্বন সংখ্যা অনুযায়ী মিথ ইথ, তারপরে ত্রিবন্ধনের নম্বর উল্লেখ করতে হবে, শেষে আইন দিয়ে শেষ হবে, আইন। এই হলো নামকরণের ছোট্ট নিয়ম। দীর্ঘ শৃঙ্খল গঠন, নম্বর প্রদান, ত্রিবন্ধন যেদিক দিয়ে কাছে সেদিক দিয়ে নম্বর শুরু করব, নম্বর সহ শাখা উল্লেখ করব, তারপরে কার্বন সংখ্যার মিথ ত্রিবন্ধনের নম্বর, তার সাথে আইন কথাটা জুড়ে দিব। যেমন দেখো, আমরা যদি এটার নামকরণ করতে চাই CH3, এটার নামকরণ করব IUPAC-তে। বলো দেখি কি হবে, কোন দিক দিয়ে নম্বরিংটা শুরু হবে? যেদিক দিয়ে ত্রিবন্ধন কাছে, তাহলে 1 2 3 4, বোঝা গেল নিশ্চয়ই? নম্বর প্রদান হয়ে গেল। দীর্ঘ শৃঙ্খল মানে 4টা কার্বনকে নম্বর দিতে পারবো, এটা হলো দীর্ঘ শৃঙ্খল। এবার নম্বর সহ শাখা উল্লেখ, দেখো শাখা 3 নম্বরে একটা শাখা আছে, তাহলে 3 মিথাইল, নম্বর সহ শাখা উল্লেখ করলাম 3 মিথাইল, শাখা উল্লেখ হয়ে গেল। এবার চলে আসো কার্বন সংখ্যা, যে মিথ 1 2 3 4, 4টা কার্বন আছে, তাহলে কী হবে? বিউট। তার সাথে ত্রিবন্ধনের নম্বর, ত্রিবন্ধনটা কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। কি দিয়ে শেষ হবে? আইন দিয়ে শেষ হবে। এই হলো নাম, 3 মিথাইল বিউট 1 আইন। বোঝা গেছে? আর একটা উদাহরণ যদি দিই, দেখো, যেমন মনে করো CH3C ত্রিবন্ধন CH3, এটার নাম কি হবে তাহলে বলো তো?
বোঝা গেছে। এটা যদি নাম 1 2 3 4 শাখা নেই, ফলে শাখা উল্লেখ করা দরকার নেই। চলে আসবো 3 নম্বর, নম্বর সহ শাখা নেই। 4 নম্বরে কার্বন সংখ্যা অনুযায়ী মিথিত 4টা কার্বন আছে, তাহলে কি হবে? বিউট, ত্রিবন্ধনের নম্বর 2 নম্বরে আছে 2, তারপরে আইন দিয়ে শেষ, বিউট 2 আইন। এইভাবে আমরা নামকরণ করে থাকি। বোঝা গেছে। এবার যদি মনে করো একাধিক ত্রিবন্ধন আছে, তাহলে নাম কি হবে? একাধিক যদি ত্রিবন্ধন থাকে সেটা একটু দেখে নেব। একাধিক, একের বেশি, একাধিক ত্রিবন্ধন থাকলে সেক্ষেত্রে কি হবে? একাধিক ত্রিবন্ধন থাকলে মনে রাখবে শুধু 4 নাম্বার নিয়মটা চেঞ্জ হবে, শুধু 4 নাম্বার নিয়মটা একটু পরিবর্তন, বাকি যা আছে তাই থাকবে। শুধু 4 নাম্বার নিয়মটা কি হবে? 4 নাম্বার নিয়মে মনে রাখবে মিত ইত, মিত ইত, তার সাথে আ কথাটা যুক্ত হবে এবার। আর ত্রিবন্ধনের বন্ধনের নম্বরগুলো বলতে হবে, বন্ধনের নম্বরগুলি, তার সাথে ডাই আইন ট্রাই আইন, ডাই আইন ট্রাই আইন কথা উল্লেখ করতে হবে। ডাই আইন বা ট্রাই, দুটো থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই আইন। এইভাবে একাধিক ত্রিবন্ধন থাকলে এইটুকু শুধু চেঞ্জ হবে। যেমন আমরা যদি দেখে নিই, যেমন মনে করো এরকম আছে CH3, সি ত্রিবন্ধন সি, তারপর সি ত্রিবন্ধন CH, সরি CH3। দেখো এটার নামকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি নম্বরিং দিই 1 2 3 4 5 6, 6টা নম্বর দেওয়া হলো। শাখা নেই, কার্বন সংখ্যা অনুযায়ী মিত ইত, যেহেতু একাধিক আছে তাহলে 6টা কার্বন থাকলে হেক্স, তার সাথে আ কথাটা যুক্ত হবে, হেক্সা। তার সাথে 2 নম্বরে এবং 4 নম্বরে আছে, তাহলে কত হবে? হেক্সা 2 4, দুটো থাকার জন্য ডাই আইন, এই হেক্সা 2 4 ডাই আইন। আমরা খুব সহজে এরকম কিন্তু একাধিক, তাহলে মনে রাখবে একাধিক যদি দ্বিবন্ধন থাকে তাহলে মিত যেইটুকু চেঞ্জ হবে, মিত ইতের সাথে আ কথাটা যুক্ত হবে, আর ত্রিবন্ধনের নম্বরগুলো দিয়ে ডাই আইন ট্রাই আইন কথাটা বলতে হবে। খুব সহজে আমরা এইভাবে নামগুলো বলতে পারি IUPACতে, মনে থাকবে। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবে যে অনেক সময় কি হয়, যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসেই, দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে যদি থাকে তাহলে নামকরণটা কীরকম হওয়া উচিত। দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যদি থাকে, ত্রিবন্ধন থাকলে তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেক্ষেত্রে নিয়মটা মনে রাখবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিকে কাছে, যেদিকে কাছে সেদিকেই নম্বর শুরু হবে, নম্বর শুরু হবে, সেদিক দিয়েই নম্বর শুরু হবে। বোঝা গেছে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেটাই কাছে হবে। কিন্তু যদি দুটোই সমান হয়, বোঝা গেছে? সমান হলে দ্বিবন্ধন যেদিকে শুরু, দ্বিবন্ধনের এর দিক থেকে নম্বর শুরু হবে, নম্বর শুরু। বোঝাতে পারলাম কথাটা? কি বললাম বলো তো? যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিকে কাছে সেদিক দিয়ে নম্বর শুরু, কিন্তু যদি সমান হয় তাহলে সমান হলে দ্বিবন্ধনের দিক থেকে নম্বর শুরু হবে। যে বোঝা গেছে? তারপরে কার্বন সংখ্যা অনুযায়ী যথারীতি কার্বন সংখ্যা অনুযায়ী মিত ইদ হবে, ঠিক আছে, প্লাস দ্বিবন্ধনের নম্বর প্লাস ইন, দ্বিবন্ধনের নম্বর প্লাস ইন, প্লাস ত্রিবন্ধনের নম্বর প্লাস আইন। এইভাবে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে থাকে তাহলে এইভাবে নামকরণ ছোট করে লিখে দিলাম। বইতে কিন্তু এই জায়গাগুলোতে বা কোনো জায়গাতেই এইভাবে লেখা নেই, অন্যভাবে বলা আছে, যেটা মনে রাখা একটু কষ্টকর। খুব সহজে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি। যদি অসুবিধা হয় ভিডিওটা পজ করে খাতা তুলে নিতে পারো, ছোট্ট নিয়ম মনে থাকবে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুটোই যদি থাকে তাহলে দেখবো যে যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিকে কাছে আছে সেদিক দিয়ে নম্বর শুরু, যদি একই পজিশনে থাকে তাহলে দ্বিবন্ধন দিয়ে নম্বর শুরু হবে। তারপর কার্বন সংখ্যা অনুযায়ী মিত ইত,
দ্বিবন্ধনের নম্বর দিয়ে ইন আর ত্রিবন্ধনের নম্বর দিয়ে আইন দিয়ে শেষ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন মনে করো এই একটা যৌগ CH ত্রিবন্ধন C, CH CH দ্বিবন্ধন CH CH3, এই একটা যৌগ আমি লিখলাম, এটার নামকরণ করতে হবে। সব যোজ্যতাগুলো একটু দেখে নিতে হবে। চার্ট 1 2 3 4 1 2 3 4, এই যৌগটার নাম দেখো দ্বিবন্ধনও আছে ত্রিবন্ধনও আছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখো ত্রিবন্ধনটা কাছে আছে, দ্বিবন্ধনটা দূরে আছে, ফলে এই দিক দিয়ে নম্বরটা শুরু হবে। এই এবার শাখা উল্লেখ করবে, এটা শাখা 3 নম্বরে শাখা আছে, তাহলে 3 মিথাইল শাখা হয়ে গেল। এবার চলে আসো, 6টা কার্বন আছে, তাহলে হেক্স। এবার দ্বিবন্ধন কত নম্বরে? 4 নম্বরে আছে, তাহলে 4 ইন। 1 নম্বরে ত্রিবন্ধন আছে, তাহলে 1 আইন। এই হলো নাম 3 মিথাইল হেক্স 4 ইন 1 আইন। কিন্তু এরকম যদি হয় তাহলে কি হবে বলো তো? ত্রিবন্ধন CH CH2 C দ্বিবন্ধন CH2, এটার নাম কি হবে বলা যাবে? এটার নাম কি হবে বলো তো? দেখো এবার দ্বিবন্ধন, এদিক দিয়ে দ্বিবন্ধন 1 নম্বরে আছে, এদিক দিয়ে ত্রিবন্ধন 1 নম্বরের নম্বর সমান, পজিশনটা সমান। পজিশন যদি সমান হয় তাহলে দ্বিবন্ধনের দিক দিয়ে নম্বর দিতে হবে, তাই বলেছে, 2 নম্বর দিয়ে শুরু হবে। এবার তারপর বাকি যা নিয়ম তাই। কটা কার্বন আছে? 5টা কার্বন আছে, শাখা নেই, তাহলে কি হবে? পেন্ট কত ইন? 1 ইন। কত আইন? 4 আইন। এই পেন্ট 1 ইন 4 আইন। এইভাবে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে থাকে তাহলে এইভাবে নামকরণ করা হয়, বোঝা গেছে? এবং এই যে অ্যালকানের নামকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ফলে নামকরণের আমি এখানে সামারি করে দিলাম, মনে রাখার চেষ্টা করে তোমরা বলতে পারবে IUPACতে এই যৌগটার নাম কি হবে বলো তো? IUPACতে এই যৌগটার নাম কি হবে? আমরা এবার ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন এর গঠন দেখে নেব। কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন, অর্থাৎ অ্যালকাইন যৌগগুলোর গঠন, কথাটার মানেই হলো কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন। আমরা সেই গঠনটা একটু দেখে নেব। সংকরায়নের মাধ্যমে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং আমরা অ্যাসিটিলিনকে উদাহরণ হিসাবে নিব। কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন, এই কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন বোঝাবার জন্য আমরা দেখো একদম ছোট্ট জায়গা থেকে শুরু করি, খুব সহজ হবে। দেখো কার্বন, কার্বনের 1s2 2s2 2p2 সবারই এটা জানা আছে ইলেকট্রন বিন্যাস। এবার এখান থেকে আমরা যদি, এটা হলো 2s, 2টো ইলেকট্রন আছে, আর এটা হলো p যেখানে 2টো ইলেকট্রন আছে, এটা হলো কার্বনের স্বাভাবিক অবস্থা, গ্রাউন্ড স্টেট। কিন্তু কার্বন যখন, এটা হলো কার্বনের গ্রাউন্ড স্টেট, কিন্তু কার্বন যখন বিক্রিয়া করবে এক্সাইটেড অবস্থায়, তখন সেক্ষেত্রে একটা ইলেকট্রন তার 2s থেকে 2pতে চলে যাবে। তাহলে একটা ইলেকট্রন যদি 2s থেকে 2pতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস যেটা হবে এটা হবে এক্সাইটেড অবস্থায়। বোঝা গেছে নিশ্চয়ই? একদম শুরু থেকে দেখো, একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করলাম, বুঝে নাও। আরেকবার আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে সংকরায়ন ধারণাটা এসছে। আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে সংকরায়ন পড়েছি, অর্গানিক কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টারে কার্বনের সংকরায়ন নিয়ে আলোচনা করেছি। আজকে আবার একটু বলে দেওয়ার চেষ্টা করছি, একদম শুরু থেকে দেখে নাও। এইভাবে কার্বন বিক্রিয়া করার মুহূর্তে, যেটাকে এক্সাইটেড অবস্থা বলা হয়, এই অবস্থায় এই স্টার চিহ্ন দ্বারা বোঝায় কার্বনের উত্তেজিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন 2pতে চলে যাবে। এবার কার্বনের এই সংকরায়নটা হবে কার্বন কার্বন ত্রিবন্ধন sp সংকরায়নটা হবে sp সংকরায়ন। এবং দুটো অরবিটাল, একটা s একটা p মিলে দুটো sp অরবিটাল তৈরি করবে, আর দুটো বিশুদ্ধ অরবিটাল পড়ে থাকবে। এই হলো সংকর অরবিটাল তৈরি হলো।
বোঝা গেছে নিশ্চয়ই। এই যে সংকর অরবিটাল তৈরি হলো আর দুটো বিশুদ্ধ অরবিটাল তৈরি হলো, সংকর অরবিটাল দুটো পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ করে থাকলে বিকর্ষণ সর্বনিম্ন হয়, সেজন্য এই অরবিটাল দুটো 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধনে দুটো কার্বন আছে, ফলে দুটো কার্বন এইভাবে সংকরায়ন ঘটবে, একইভাবে সংকরায়ন ঘটবে। এবং এই দুটো কার্বনের সংকর অরবিটালগুলোর একটা করে অরবিটাল মুখোমুখি ওভারল্যাপিংয়ের ফলে কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হবে। আমরা সেটাকে দেখব, মুখোমুখি এই অরবিটালগুলোর একটা কার্বনে একটা অরবিটালের সাথে আরেকটা কার্বনে আরেকটা অরবিটালের ওভারল্যাপিং হবে। বোঝা গেছে? দেখো, এই একটা কার্বন, এর এই একটা অরবিটাল, আর এই একটা sp3 অরবিটাল, এই অরবিটালগুলো কিন্তু sp3 আর একটা কার্বনে আর একটা অরবিটাল sp3 অরবিটাল, এই sp অরবিটালের সংকরায়নে এখানে সিগমা বন্ধন তৈরি হলো। বোঝা গেছে? এই একটা sp অরবিটাল আর দুটো করে অরবিটাল কিন্তু বিশুদ্ধ অবস্থায় পড়ে আছে। ওই দুটো অরবিটালকে দেখো এইভাবে দেখাবার চেষ্টা করছি, বিশুদ্ধ অরবিটালগুলো, এটাকে একটু ডট ডট দিয়ে আলাদা করে, আরেকটা অরবিটাল হলো এটা, এই অরবিটাল বিশুদ্ধ অবস্থায় পড়ে আছে, আরেকটা অরবিটাল হলো এরও ওরকম দুটো, এই হলো বিশুদ্ধ অরবিটাল পড়ে আছে। বোঝা গেছে? এই পার্থক্যটা বোঝাবার জন্য কিন্তু আমি কি করছি, একটু ডট ডট দেওয়া আছে পার্থক্য বোঝাবার জন্য। আর একটা অরবিটাল হলো এটা, এই নিশ্চয়ই বোঝা গেছে। এবার অ্যাসিটিলিন তৈরির ক্ষেত্রে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, ফলে সিগমা বন্ধন তৈরি হবে, এখানে সিগমা বন্ধন তৈরি হবে, এখানে সিগমা বন্ধন। বোঝা গেছে তো? আবার বলছি, কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন বোঝাবার চেষ্টা করছি সংকরায়নের মাধ্যমে। কার্বন কার্বন ত্রিবন্ধন যে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, প্রথমে কার্বন বিক্রিয়া ঘটাবার স্বার্থে উত্তেজিত অবস্থায় 2s থেকে ইলেকট্রন 2p-তে চলে যায়। একটা s আর একটা p অরবিটালের সংকরায়নের মাধ্যমে দুটো সংকর অরবিটাল তৈরি হয়। এই দুটো সংকর অরবিটাল একে অপরের সঙ্গে 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে, আর দুটো অরবিটাল বিশুদ্ধ অবস্থায় পড়ে আছে। বোঝা গেছে নিশ্চয়ই? এবার এই যে অরবিটালগুলো, p অরবিটালগুলো বিশুদ্ধ অবস্থায় পড়ে আছে, এদের সাথে কিন্তু ওভারল্যাপিং হবে, এইটার সাথে এটার ওভারল্যাপিং হবে, তার ফলে একটা পাই বন্ধন তৈরি হবে, আর এটার সাথে এটার ওভারল্যাপিং হবে, একটা পাই বন্ধন তৈরি হবে। এইভাবে কিন্তু কি হবে, পাই বন্ধনগুলো তৈরি হবে। তাহলে কি দাঁড়ালো এখানে বলো তো ছবিটা? এই কার্বনের সাথে কার্বনের এই যে সিগমা বন্ধন তৈরি হলো, সিগমা বন্ধনটা দিলাম, ঠিক আছে। তার সাথে এই কার্বনের সাথে এই কার্বনে আরও দুটো বন্ধন তৈরি হচ্ছে, যে দুটো বন্ধন হলো পাই বন্ধন, এই বন্ধনগুলো হলো পাই বন্ধন। এইদিকে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন তৈরি হলো, এদিকে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন, এইভাবে কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি হলো। বোঝা গেছে? এইভাবে কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি হলো, এই যার মধ্যে একটা সিগমা, বাকিগুলো পাই। এবং এর ফলে কি হলো বলো তো? এর তাহলে সংকরায়ন কি দাঁড়ালো, সামারি করলে কি পেলাম এখান থেকে? ত্রিবন্ধনের ক্ষেত্রে সংকরায়ন হয় sp। আর কি পেলাম আমরা? বন্ধন কোণের মান নিশ্চয়ই বুঝতে পারছি, বন্ধন কোণের মান কত ডিগ্রি হবে? বন্ধন কোণ 180 ডিগ্রি। ফলে বন্ধন কোণের মান হলো, বন্ধন কোণ হলো 180 ডিগ্রি। আর এর গঠনটা কি হবে? সরল রৈখিক, গঠন হবে সরল রৈখিক। এই তথ্যগুলো আমরা পেলাম। সেই সঙ্গে এটাও বুঝে নিলাম যে এই কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে কিভাবে সংকরায়ন ঘটে, কী ধরনের সংকর অরবিটাল তৈরি হয়, এবং কিভাবে সিগমা পাই বন্ধন ডাবল বন্ডগুলো তৈরি হয়। এই হলো কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠন। বোঝা গেছে? আমরা এবার চলে যাব পরের আলোচনায়। এদের সমবায়তা দেখব। এরা কিন্তু আইসোমার, বিভিন্ন ধরনের আইসোমারিজম এদের মধ্যে দেখা যায়, সেটা আমরা একটু দেখে নিব। বিভিন্ন ধরনের আইসোমারিজমের ক্ষেত্রে আমরা দেখে নিব কীরকম আইসোমারিজম এরা লক্ষ্য করে। সমাবয়বতা, তো এরা বিভিন্ন ধরনের আইসোমার গঠন করে, বিভিন্ন রকমের আইসোমার। কিন্তু একটু আগে যে আলোচনাটা আমরা করলাম, তোমরা বলতে পারবে যে কার্বন কার্বন ত্রিবন্ধনে যে সংকরায়ন ঘটলো, সেই সংকরায়নের ফলে কার্বন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান কত হবে?
দেখো এরা বিভিন্ন ধরনের গঠনগত সহায়তা প্রদর্শন করে। মূলত আমরা 4 ধরনের গঠনগত সমবায়তা এদের লক্ষ্য করে দিই। 4 ধরনের আইসোমার এদের ক্ষেত্রে দেখা যায়। যেমন প্রথম সেটা হলো অবস্থান ঘটিত। 1 নাম্বার অবস্থান ঘটিত সমবায়তা। অবস্থান ঘটিত কাকে বলা হয় নিশ্চয়ই জানো। অবস্থান ঘটিত এক্ষেত্রে আমরা কি বলবো, ত্রিবন্ধনের অবস্থান ভিন্ন। ত্রিবন্ধনের অবস্থান ভিন্নতার জন্য যে ধরনের সহায়তা তৈরি হয় তাদেরকে আমরা বলবো অবস্থান ঘটিত সহায়তা। অ্যালকাইনের মনে থাকবে কথাটা। তাহলে অ্যালকাইনের আমরা কি পড়ছি, অ্যালকাইনের সমবায়তা। যেমন উদাহরণ হিসাবে যদি বলা হয়, যেমন দেখো কি সংকেতযুক্ত, মনে করো C4H6 এই সংকেতযুক্ত দুটো যৌগ, C4H6 সংকেতযুক্ত দুটো যৌগ দেখো CH3 CH2 C ত্রিবন্ধন CH। 1 2 3 4টা কার্বন, 3 2 5 6টা হাইড্রোজেন। আবার এই সংকেতযুক্ত আরেকটা যৌগ দেখো CH3C ত্রিবন্ধন C CH3। 1 2 3 4 6টা কার্বন। তাহলে দেখো তো এই দুটো যৌগ যে আমি লিখলাম এই দুটো যৌগর একই সংকেতযুক্ত, তাই কিনা বলো। তাহলে এরা অবশ্যই আইসোমার, কিন্তু এদের কি আলাদা, ত্রিবন্ধনের অবস্থান আলাদা। এটার নাম হলো বিউটাইন বা বিউট-1-আইন, আর এটার নাম বিউট-2-আইন। এরা কি, এরা আইসোমার। কি ধরনের আইসোমার, গঠনগত অবস্থান ঘটিত আইসোমার। কেন, কারণ এদের অবস্থান আলাদা। ফলে বিউট-1-আইন এবং বিউট-2-আইন এই অ্যালকাইনগুলো হলো পরস্পরের আইসোমার। এবং এরা কি ধরনের আইসোমার, অবস্থান ঘটিত আইসোমার। কেন, কারণ ত্রিবন্ধনের অবস্থান ভিন্ন। এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে। ফলে অ্যালকাইন শ্রেণীর যৌগগুলো এই ধরনের সমবায়তা প্রদর্শন করে কিনা বলো। আবার আমরা অন্য ধরনের দ্বিতীয় ক্যাটাগরি যদি দেখি, দেখো অবস্থান ঘটিতর পর আমরা দেখব শৃঙ্খল ঘটিত সহায়তা। যেমন সংকেত যদি বলে এই সংকেতযুক্ত C5H8 সংকেতযুক্ত আমরা দুটো যৌগ পেতে পারি। অ্যালকাইন শ্রেণীর দুটো যৌগ পেতে পারি, যেমন CH3 CH2 CH2C ত্রিবন্ধন CH। আর কি পেতে পারি, CH3 C CH3 C ত্রিবন্ধন CH। 1 2 3 4 5 3 3 6 7 8 দেখো এই দুটো যৌগের আণবিক সংখ্যা দেখি। এটারও C5H8, এটারও C5H8। এটাও ত্রিবন্ধনযুক্ত যৌগ, এটাও ত্রিবন্ধনযুক্ত যৌগ। এই যৌগটার নাম হলো পেন্ট-1-আইন। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো 3-মিথাইল বিউট-1-আইন। নাম হয়ে গেল। এবার বলো তো এটাও অ্যালকাইন, এটাও অ্যালকাইন, কিন্তু এই দুটো যৌগ ভিন্ন। এদের কি একই, আণবিক সংকেত একই। তাহলে এরা কি আইসোমার। কি ধরনের আইসোমার বলো এরা কি অবস্থান ঘটিত আইসোমার। দ্বিবন্ধনের অবস্থান কি আলাদা আলাদা জায়গায় আছে, নয়। এরা কি, একটা শাখা আছে আর একটা শাখা নেই। ফলে এরা শৃঙ্খল ঘটিত আইসোমার। ফলে আমরা বলতে পারি অ্যালকাইন শ্রেণীর যৌগগুলো যে গঠনগত সহায়তা, তার মধ্যে এরা শৃঙ্খল ঘটিত সমবায়তা প্রদর্শন করে। বোঝা গেছে। আমরা আরও একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করব। যেমন কার্যকরী গ্রুপ ঘটিত সহায়তা। এরা কার্যকরী গ্রুপ ঘটিত সহায়তাও প্রদর্শন করে। এরা বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সহায়তাও প্রদর্শন করে। তৃতীয়, কার্যকরী গ্রুপ ঘটিত সহায়তা। কার্যকরী গ্রুপ ঘটিত সহায়তা উদাহরণ দিই। যেমন মনে করো
C4H6 এই সংকেতযুক্ত দুটো যৌগ, CH3 CH2C ত্রিবন্ধন CH, আবার এরকম হতে পারে CH2 দ্বিবন্ধন CH, CH দ্বিবন্ধন CH2। দেখে নিব, দেখো 1 2 3 4 চারটা কার্বন, 3 2 5 1 6 ছটা হাইড্রোজেন, 1 2 3 4 চারটা কার্বন, 2 2 4 5 6 ছটা হাইড্রোজেন। দেখো দুটোরই সংকেত একই, C4H6, তাই কি না বলো? কিন্তু এদের কি আলাদা? তাহলে দুটোরই যেহেতু সংকেত, আণবিক সংকেত একই, তাহলে অবশ্যই এই দুটো আইসোমার। কিন্তু এই দুটো আইসোমারের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছি? কার্যকরী গ্রুপ ত্রিবন্ধন আর এর কার্যকরী গ্রুপ দ্বিবন্ধন। তাহলে এরা অবশ্যই আইসোমারের, কিন্তু এরা কী ধরনের আইসোমার? শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত? নিশ্চয়ই নয়। এদের যেহেতু কার্যকরী গ্রুপ ভিন্ন, ফলে এরা কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার। ফলে অ্যালকান শ্রেণীর যৌগগুলো কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমারও প্রদর্শন করে। বোঝা গেছে? ফলে এই যৌগ দুটো হলো, এর নাম যেমন 1 2 3 4 1 বিউটাইন, নামগুলো তো, আর এর যেমন দুটো জায়গায় আছে 1 2 3 4 কি আছে? বিউট, বিউট একাধিক দ্বিবন্ধন আছে, 1 নম্বরে আছে 2 3 4 1 আর 3 আছে 1 3 ডাই ইন। বিউটা 1 3 ডাই ইন। আর এরা হলো কি? কার্যকরী গ্রুপ ঘটিত সহায়ক। নিশ্চয়ই বোঝা গেছে। আমরা আরেক ধরনের দেখব, যেমন বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল এই ধরনের সহায়তা এরা প্রদর্শন করে। ঠিক আছে, যেমন দেখো এই সংকেতটা দেখো দেখি, C3H4 এই সংকেতযুক্ত যৌগ। যেমন দেখো CH3C ত্রিবন্ধন CH। আবার দেখো এটা, এই দুটো যৌগের কথা যদি বলা হয়, বলো তো এদের আণবিক সংকেত দেখো। এই যৌগটাকে যদি আমরা পাশে একটু দেখে নিই, তাহলে এটা কি আছে? এখানে CH, এখানে আছে CH2, এখানে আছে CH। দেখো 1 2 3 তিনটা কার্বন, হাইড্রোজেন 3 আর 1 4, 1 2 3টা কার্বন, হাইড্রোজেন 2 3 4। দেখো এই যৌগটাকে পাশে দেখেছি, তাহলে বলো তো এই দুটো যৌগ এরা আইসোমার কি না? আগে বলো। অবশ্যই আইসোমার, যেহেতু এদের দুটোরই সংকেত একই। কিন্তু কি আছে? একটা মুক্ত শৃঙ্খল আর একটা বদ্ধ শৃঙ্খল। ফলে এই দুটো যৌগ হলো মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল আইসোমার। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এরা বিভিন্ন ধরনের গঠনগত সহায়তা কিন্তু প্রদর্শন করে। এই যৌগটার নাম কি? প্রোপাইন। আর এই যৌগটার নাম হলো সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন। এই বোঝা গেছে? ফলে এরা বিভিন্ন ধরনের সহায়তা কিন্তু প্রদর্শন করে। তোমরা বলতে পারবে এই যে যৌগ C4H6 এই সংকেতযুক্ত দুটো যৌগ, এই যে সংকেত, এই সংকেতযুক্ত যে দুটো, আমি যদি বলি এই সংকেতযুক্ত দুটো যৌগর আইসোমারগুলো, যেমন মনে করে এটা CH3 CH2 C ত্রিবন্ধন CH ও এই যৌগ, এই দুটো আইসোমার প্রদর্শন করে। এই দুটো আইসোমার কি ধরনের আইসোমার বলো তো? এই সংকেতযুক্ত দুটো যৌগ এটা আর এটা তৈরি হয়। এই দুটো যৌগের যে এরা কি ধরনের সমবায়তা প্রদর্শন করে, এই 4 রকমের সমবায়তার মধ্যে কি ধরনের সমবায়তা এরা প্রদর্শন করে। আমরা এবার অ্যালকাইন শ্রেণীর প্রস্তুতিতে চলে যাব। অ্যালকাইন শ্রেণীর প্রস্তুতি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমরা অ্যালকাইনগুলো প্রস্তুত করতে পারি। সেই প্রস্তুতির সাধারণ পদ্ধতিগুলো যে আছে, পদ্ধতিগুলো আমরা এক নজরে দেখে নেব। অ্যালকাইন প্রস্তুতির পদ্ধতি, এবং অ্যালকাইনের মধ্যে অ্যাসিটিলিনও আছে। ফলে অ্যালকাইন প্রস্তুতি বলতে মূলত অ্যাসিটিলিন প্রস্তুতিই বোঝায়। তারপর আমরা বিভিন্ন যে সাধারণ পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। অ্যালকাইন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সাধারণ পদ্ধতিতে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। এরকমই প্রথম পদ্ধতিটা আমরা যেটা দেখে নেব সেটা হলো ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ভিসিনাল ডাইহ্যালাইড,
ভিসিনাল ডাইহ্যালাইড থেকে খুব সহজে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি ইথানলীয় কেওএইচ দ্বারা বা সোডামাইড তরল অ্যামোনিয়া দ্বারা। বোঝা গেছে? খুব সহজে কিন্তু আমরা কি করতে পারি, অ্যালকাইনগুলো তৈরি করতে পারি। যেমন উদাহরণ যদি দেওয়া হয় CH3 CH CH2, এই ভিসিনাল ডাইহ্যালাইডের একটা উদাহরণ। 1 2 3টা কার্বন আছে, 1 নম্বরে আর 2 নম্বরে আছে, ফলে এর নাম হবে 1,2 ডাই ব্রোমো প্রোপেন। একে যদি আমরা মনে করি ইথানলীয় কেওএইচ দেওয়া হলো, C2H5OH কেওএইচ দেওয়া হলো। বোঝা গেছে? C2H5KOH। তাহলে প্রথম ধাপে যেটা ভিনাইল হ্যালাইড হবে, প্রথম ধাপে একটা ব্রোমিন আর একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, ফলে তৈরি হবে CH দ্বিবন্ধন CHBr। এই পরের ধাপে আবার সোডামাইড বা তরল অ্যামোনিয়া বা ইথানলীয় কেওএইচ দিলে, মনে করো সোডামাইড তরল অ্যামোনিয়া দিলাম, NaNH2 তরল অ্যামোনিয়া, তাহলে সেক্ষেত্রে কী হবে, অথবা আমরা আবার যদি ইথানল কেওএইচ দিই, ইথানলীয় কেওএইচ যদি দেওয়া যায়, তাহলে আবার HBr হ্যালোজেন অ্যাসিডের অপসারণ হবে এবং আমরা ত্রিবন্ধনওয়ালা যৌগ পাব, এই প্রোপাইন। এইভাবে আমরা খুব সহজে কিন্তু ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকাইন তৈরি করতে পারি, এবং অ্যালকাইন প্রস্তুতির আমরা এটা প্রথম পদ্ধতি দেখলাম। হলো বহু সাধারণ পদ্ধতি, বেশ কিছু সাধারণ পদ্ধতি আছে, যার প্রথম পদ্ধতি হলো ভিসিনাল কথাটার মানে নিশ্চয়ই জানা আছে, পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে এই গঠনটাকে ভিসিনাল বলা হয়, ভিসিনাল ডাইহ্যালাইড। আগের ক্লাসে আমরা এটা দেখেছি। এরকম পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তবে সেই গঠনটাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এরকম ভিসিনাল ডাইহ্যালাইডের সাথে যদি ইথানলীয় কেওএইচের বিক্রিয়া ঘটানো যায় অথবা সোডামাইড তরল অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে দুটো ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হয়। প্রথম ধাপে ভিনাইল হ্যালাইড তৈরি হয়, তারপরের ধাপে কিন্তু অ্যালকাইন তৈরি হয়। প্রত্যেকটা ধাপে হ্যালোজেন অ্যাসিডের অপসারণ ঘটে। এটা হলো অ্যালকাইন প্রস্তুতি প্রথম পদ্ধতি। আমরা চলে যাব 2 নম্বর পদ্ধতিতে। 2 নম্বর পদ্ধতি আমরা অ্যালকিন থেকে তৈরি করতে পারি, খুব সহজে অ্যালকিন থেকে কিন্তু তৈরি করা যেতে পারে। এবং 2 নম্বর পদ্ধতি হলো অ্যালকিন থেকে অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকিন থেকে কি, ব্রোমিন জল দ্বারা প্রথম ধাপ, আর দ্বিতীয় ধাপ যেটা, সে দ্বিতীয় ধাপ হলো ইথানলীয় কেওএইচ বা সোডামাইড তরল অ্যামোনিয়া কেওএইচ দ্বারা দ্বিতীয় ধাপ। এই দুটো ধাপে বিক্রিয়াটা সম্পন্ন করা হয়। মনে রাখার জন্য ছোট্ট করে লিখে দিচ্ছি, মনে রাখবে। তো যেমন দেখো CH2 অ্যালকিন বলেছে, অ্যালকিন CH2 এর সাথে আমি ব্রোমিন জলের অ্যাডিশন বিক্রিয়া, আগের ক্লাসে আমরা দেখেছি অ্যাডিশন বিক্রিয়া পড়ব, তাহলে ইথিলিন ডাইব্রোমাইড হয়ে গেল, ভিসিনাল ডাইহ্যালাইড হয়ে গেল। আর আগের পদ্ধতিটাতে আমরা দেখলাম ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি ইথানল আর কেওএইচ দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যালকাইন হবে। আমি এটাকে এক ধাপেই দেখিয়ে দিলাম, অ্যাসিটিলিন। এইভাবে আমরা অ্যালকিন থেকে খুব সহজে অ্যালকাইন তৈরি করতে পারি। এটা হলো ইথিলিন। এবং আজকে থেকে ইথিলিন থেকে অ্যাসিটিলিন প্রস্তুতির এই ধাপটাও মনে রাখার চেষ্টা করবে, কি করে ইথিলিন থেকে অ্যাসিটিলিন এই কনভার্সনটা করা যায়, তখন এই কনভার্সনটা কাজে লাগাবো। এই হলো অ্যালকিন থেকে আমরা কিন্তু অ্যালকাইন তৈরি করতে পারি। 2 নম্বর পদ্ধতি আজকে বোঝা গেছে তো, খুব কঠিন কিন্তু নয়, মনে রাখার চেষ্টা করবে। তাহলে অ্যালকিনের সাথে ব্রোমিন জলের বিক্রিয়া প্রথমে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করলাম। এবার 1 নম্বর পদ্ধতিতে শেখা ভিসিনাল ডাইহ্যালাইডকে ইথানলীয় কেওএইচ দিয়ে বিক্রিয়া ঘটিয়ে অ্যালকাইন তৈরি করা হলো। বুঝা গেছে? আমরা এবার চলে যাব পরের পদ্ধতি, জ্যাম ডাইহ্যালাইড থেকে। নাম শুনেছ, জ্যাম ডাইহ্যালাইড। একই কার্বনের সাথে যদি দুটো হ্যালোজেন থাকে তবে সেই গঠনটাকে বলা হয় জ্যাম ডাইহ্যালাইড। একই কার্বনে দুটো হ্যালোজেন, 3 নাম্বার পদ্ধতি, জ্যাম ডাইহ্যালাইড থেকে। জ্যাম ডাইহ্যালাইড
জ্যাম ডাইহাইলাইট। জ্যাম ডাইহাইলাইটের একটু মনে রাখবে, ছোট্ট করে লিখে দিচ্ছি, একই কার্বন এ দুটি হ্যালোজেন, একে বলা হবে জ্যাম ডাইহাইলাইট যদি একই কার্বনে দুটি হ্যালোজেন থাকে। ঠিক আছে, এরকম জ্যাম ডাইহাইলাইট যদি আমরা কি করি, দুটো ধাপে বিক্রিয়াটা ঘটানো হয় জ্যাম ডাইহাইলাইট। প্রথম ধাপে যেটা ঘটানো হয় সেটা হলো ইথানলীয় কেওএইচ দ্বারা, ইথানলীয় কেওএইচ দ্বারা বিক্রিয়া ঘটানো হয়। এবং দ্বিতীয় ধাপে কি করা হয়, দ্বিতীয় ধাপে সোডামাইট আর তরল অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, সোডামাইট আর তরল অ্যামোনিয়া দিয়ে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা কি করি, জ্যাম ডাইহাইলাইট থেকে আমরা পেতে পারি। বোঝা গেছে? তো প্রথম ধাপে যখন ইথানল কেওএইচ দ্বারা বিক্রিয়া ঘটানো হয় তখন কিন্তু কি তৈরি হয় মনে রাখবে, তখন কিন্তু ভিসিনাল ডাইহাইলাইট তৈরি হয়। ভিসিনাল ডাইহাইলাইট গঠন মনে থাকবে, ভিসিনাল ডাইহাইলাইট গঠন হয়। যেমন যেমন দেখো CH3 CH2 CHBr, এই যে দেখো দুটো একই কার্বনের দুটো হ্যালোজেন আছে, তাহলে এটা হলো জ্যাম ডাইহাইলাইট। এবং এর নামটা যদি বলি, 1 নম্বর কার্বনের দুটো ব্রোমিন আছে, তাহলে কি বলবো, 1,1 ডাইব্রোমো, 3টা কার্বন থাকার জন্য প্রোপেন, ফলে এর নাম হবে 1,1 ডাইব্রোমো প্রোপেন। ফলে নামকরণটা আমাদের অটোমেটিক চলছে। এবং একে যদি আমরা কি করি, দুটো ধাপে বিক্রিয়াটা, প্রথম ধাপে আমরা ইথানল আর কেওএইচ দিলাম, ইথানল কেওএইচ কি তৈরি হবে, ভিসিনাল ডাইহাইলাইট তৈরি হবে। ভিসিনাল ডাইহাইলাইট না, ভিনাইল হ্যালাইট তৈরি, ভিনাইল হ্যালাইট তৈরি হবে, ভিনাইল হ্যালাইট। তাহলে কি তৈরি হবে বলো তো, CH3 CH দ্বিবন্ধন CHBr, এই ভিনাইল হ্যালাইট তৈরি হবে। এবার একে যখন আমরা সোডামাইট আর তরল অ্যামোনিয়া দিব, তখন কিন্তু সেক্ষেত্রে কি হবে, আবার এই ব্রোমিন আর এখানকার হাইড্রোজেন উঠে চলে যাবে এবং ত্রিবন্ধন অ্যালকেন তৈরি হবে, এই প্রোপাইন। এইভাবে আমরা তৈরি করতে পারি জ্যাম ডাইহাইলাইট থেকে। আমার কথা বোঝা গেছে? এইভাবে আমরা জ্যাম ডাইহাইলাইট থেকে কিন্তু খুব সহজে তৈরি করতে পারি। এটা হলো 3 নাম্বার পদ্ধতি জ্যাম ডাইহাইলাইট থেকে। ঠিক আছে, এখানে মনে রাখবে, যদি আমরা ইথানল আর কেওএইচ দিয়ে পাতন করি তাহলে কিন্তু এক ধাপেই হবে। অর্থাৎ একই বিক্রিয়া যদি আমরা দেখি যে আমরা যদি সোডামাইট তরল অ্যামোনিয়া ব্যবহার না করে আমরা যদি ইথানল কেওএইচ ব্যবহার করে রিফ্লাক্স করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একই প্রোডাক্ট পাবো। ফলে আমরা ইথানল কেওএইচ দিয়ে রিফ্লাক্স করলে সোডামাইট আর তরল অ্যামোনিয়া ব্যবহার করা দরকার হয় না। কিন্তু এইভাবে জ্যাম ডাইহাইলাইট থেকে আমরা তৈরি করতে পারি। চলে যাবো 4 নাম্বার পদ্ধতি। এই 4 নাম্বার পদ্ধতি আমরা টেট্রা হ্যালো অ্যালকেন থেকে তৈরি করব। টেট্রা হ্যালো অ্যালকেন 4 নাম্বার পদ্ধতি। টেট্রা হ্যালো অ্যালকেন থেকে। ঠিক আছে, কি দ্বারা, এক্ষেত্রে ইথানল আর কেওএইচ দ্বারা, ইথানল কেওএইচ দ্বারা দিলে প্লাস তাপ থাকবে। যেমন দেখো, যেমন CH3 CCl CHCl, এই যে দেখো টেট্রা হ্যালো, 4টা হ্যালোজেন আছে, টেট্রা হ্যালো অ্যালকেন। বুঝে গেছে কথাটা? এর নামটা যদি বলি তাহলে কি হবে বলো তো, 1 2, 1 নম্বরে দুটো আছে, 2 নম্বরে দুটো আছে, তাহলে 1 1 2 2 টেট্রা ক্লোরো প্রোপেন। বুঝা গেছে? একে যদি জিঙ্ক আর ইথানল দিয়ে তাপ দেওয়া যায়, জিঙ্ক ইথানল দিয়ে যদি তাপ দেওয়া যায় তাহলে 4টা হ্যালোজেনই চলে যাবে, 4টা হ্যালোজেন চলে যাবে এবং অ্যালকাইন তৈরি হবে। এই
প্রোপাইন। এভাবে আমরা টেট্রাহ্যালো অ্যালকেনকে যদি জিঙ্ক ইথানল দিয়ে তাপ দিই তাহলে আমরা কিন্তু পাব। তোমরা বলতে পারবে ভিসিনাল ডাইহ্যালাইডে হ্যালোজেনগুলো কিভাবে যুক্ত থাকে? ভিসিনাল ডাইহ্যালাইডে হ্যালোজেনগুলো কিভাবে যুক্ত থাকে বলো তো? এবার আমরা দেখব 5 নম্বর পদ্ধতি, সেটা হলো ছোট অ্যালকেন, নিম্নতর অ্যালকেন থেকে, অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতি। এটা খুব ভালো একটা পদ্ধতি, অ্যালকাইন প্রস্তুতি। ছোট কম কার্বন সংখ্যা থেকে বেশি কার্বন সংখ্যা, অর্থাৎ কার্বন সংখ্যা বাড়ানোর একটা পদ্ধতি, এবং এই টেকনিকটা আমাদের মনে রাখতেই হবে, কারণ আমাদের কার্বন সংখ্যা বাড়ানোর কিন্তু দরকার হবে কনভার্সনগুলোতে। ফলে খুব ভালো একটা টেকনিক, যেখান থেকে আমরা ছোট অ্যালকাইন থেকে বড় অ্যালকাইন তৈরি করতে পারি। এবং উদাহরণ দিয়ে যদি দেখিয়ে দিই, যেমন দেখো এখানে আছে অ্যাসিটিলিন, 2টা কার্বন। প্রথম ধাপে কি করা হয়? প্রথম ধাপে এর সাথে সোডামাইট আর তরল অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, এবং মনে রাখবে সোডামাইট আর তরল অ্যামোনিয়া মোল সংখ্যাটার উপর নির্ভর করে এই যে হাইড্রোজেনগুলো আছে, সেই হাইড্রোজেনগুলো সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে। চাহিদা মতো আমি কিন্তু প্রতিস্থাপন ঘটাতে পারবো। আমি যদি 1 মোল নিই তাহলে একদিকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, যদি 2 মোল নেওয়া হয় তাহলে 2 দিকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তো আমি 1 মোল সোডামাইড নিলাম, তাহলে 1 মোল যদি সোডামাইড নিই তাহলে একদিকে প্রতিস্থাপিত হবে আর একদিকে কিন্তু থেকে যাবে। এই যে লবণটা তৈরি হলো, এবার একে অ্যালকিল হ্যালাইড দ্বারা আমি বিক্রিয়া ঘটালে এক্ষেত্রে কিন্তু সোডিয়াম প্রতিস্থাপিত, এখানে সোডিয়াম প্রতিস্থাপিত হলো, হাইড্রোজেন এখানে সোডিয়াম মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, এবং আমরা এই যৌগটা পাবো। এই যে দেখো বিউটাইন, 2 বিউটাইন। খুব সহজে আমরা তাহলে অ্যাসিটিলিন থেকে 2টো কার্বন থেকে আমরা চলে গেলাম, সরি এখানে এটা হবে না, এখানে হাইড্রোজেন আছে, তৈরি হবে প্রোপাইন। 3টা কার্বনে আমরা চলে গেলাম প্রোপাইন, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন। বোঝা গেছে? আবার আমরা যদি অন্যভাবে দেখি, যেমন দেখো CH3 এর সাথে যদি আমি সোডামাইডের বিক্রিয়া ঘটাই তরল অ্যামোনিয়া দ্বারা 2 মোল নেওয়া হলো, তাহলে কি হবে বলো তো? 2 মোল নিলে 2টো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হবে, যেহেতু 2 মোল নেওয়া হলো, তাহলে কি হবে? এটা হবে, 2 দিকে প্রতিস্থাপিত হলো। এবার একে আমি যদি 2 মোল মিথাইল আয়োডাইড দিই, মিথাইল আয়োডাইড বা মিথাইল ক্লোরাইড যে কোনো দেওয়া হলো 2 মোল, তাহলে কি হবে বলো তো? তাহলে 2 দিকেই প্রতিস্থাপিত হবে এবং এটা তৈরি হবে। এইভাবে আমি আমার চাহিদা মতো আমি কি করতে পারি? নির্দিষ্ট যৌগ কিন্তু তৈরি করতে পারি। সেই দিক দিয়ে এটা স্টেপ আপ, কার্বন সংখ্যা বাড়াবার খুব ভালো একটা পদ্ধতি, যেখানে আমি পছন্দ মতন 2টো কার্বন থেকে 3টা কার্বন তৈরি করতে পারি, বা 2টো কার্বন থেকে 4টা কার্বন তৈরি করতে পারি, বা আরও কার্বন সংখ্যা কিন্তু বাড়াতে পারি আমার পছন্দ মতন। এটাকে ভালো করে মনে রাখবে, এটা হলো ছোট অ্যালকাইন থেকে বড় অ্যালকাইন, অর্থাৎ নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়া। এই হলো সামগ্রিকভাবে 5টা পদ্ধতি, সাধারণ পদ্ধতি, যেখান থেকে আমরা অ্যালকাইন শ্রেণীর যৌগগুলোকে তৈরি করতে পারি। তো আমাদের মূলত অ্যালকাইন শ্রেণীর যৌগ বলতে প্রস্তুতি ধর্ম অ্যাসিটিলিনের নিয়েই পড়তে হয়। সেই জন্য অ্যাসিটিলিনে এই 4-5টা পদ্ধতি ছাড়াও আলাদা 2-1টা পদ্ধতি আছে যেখানে স্পেশালি অ্যাসিটিলিন তৈরি করা হয়। সেই জন্য অ্যাসিটিলিনের বিশেষ আমি 2-1টা পদ্ধতি একটু দেখে নিব, যে অ্যাসিটিলিন এর প্রস্তুতি। বোঝা গেছে? অ্যাসিটিলিনের প্রস্তুতির কয়েকটি পদ্ধতি। আগের পদ্ধতিগুলো তো থাকলোই, তার সাথে আমি 2-1টা জিনিস আরও দেখে নেব, স্পেশালি যেটা অ্যাসিটিলিন প্রস্তুতিতে আমরা কাজে লাগাই। যেমন 1 নম্বর পরীক্ষাগারে অ্যাসিটিলিন প্রস্তুতি। পরীক্ষাগার প্রস্তুতি কি করা হয়? ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়। এটা একদম স্পেশাল অ্যাসিটিলিন প্রস্তুতির বিক্রিয়া। এই বোঝা গেল? এটা হলো পরীক্ষাগারে প্রস্তুতির বিক্রিয়া অ্যাসিটিলিন। এক্ষেত্রে মনে রাখবে অ্যাসিটিলিনের একটু বিশুদ্ধিকরণের কথাটা মনে রাখবে। পরীক্ষাগারে প্রস্তুত অ্যাসিটিলিনকে আমাদের বিশুদ্ধিকরণের দরকার হয়। বিশুদ্ধিকরণ
কি করা হয়, অশুদ্ধ অ্যাসিটিলিনকে অ্যামোনিয়া মিশ্রিত, অশুদ্ধ যে অ্যাসিটিলিন আছে সেই অশুদ্ধ অ্যাসিটিলিনকে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণে চালনা করলে কপার অ্যাসিটেলাইট উৎপন্ন হয়। আবার বলছি, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড CuCl দ্রবণে এই যদি চালনা করা হয় কেবলমাত্র অ্যাসিটিলিন বিক্রিয়া করে, আর অন্য যৌগ বিক্রিয়া করে না, এবং কপার অ্যাসিটেলাইডের অধক্ষেপ পড়ে। এই কপার অ্যাসিটেলাইডের অধক্ষেপ পড়ে। যে কপার অ্যাসিটেলাইডের অধক্ষেপটা পড়লো, এই অধক্ষেপটার সাথে যদি জল দিয়ে ধুয়ে গাঢ় HCl চালনা করা যায় তাহলে আবার অ্যাসিটিলিন ফিরে পাওয়া যায়। এইভাবে আমরা কি করতে পারি, বিশুদ্ধ অ্যাসিটিলিন পেতে পারি। এই হলো বিশুদ্ধীকরণ, মনে থাকবে নিশ্চয়ই। তাহলে অশুদ্ধ অ্যাসিটিলিনকে কি করা হয়, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণে চালনা করা হয়। চালনা করলে কেবলমাত্র অ্যাসিটিলিন বিক্রিয়া করে কপার অ্যাসিটেলাইডের অধক্ষেপ ফেলবে। সেই অধক্ষেপটাকে সংগ্রহ করে জল দিয়ে ধুয়ে যদি গাঢ় HCl চালনা করা যায় আবার অ্যাসিটিলিন ফিরে পাওয়া যায়। এভাবে কিন্তু আমরা কি করি, অ্যাসিটিলিনকে বিশুদ্ধ করে থাকি। আর এই হলো অ্যাসিটিলিনের পরীক্ষাগারে প্রস্তুতি। এছাড়াও অ্যাসিটিলিন অন্যান্য দুই একটা পদ্ধতি আছে, সেই দুই একটা পদ্ধতি একটু দেখে নিই। খুব ভালো পদ্ধতি আছে অ্যাসিটিলিন প্রস্তুতির, অন্যান্য পদ্ধতির মধ্যে যেমন একটা পদ্ধতি আছে যেমন হ্যালোফর্ন বা আয়োডোফর্ন। ভালো করে মনে রাখবে, এই সংকেতযুক্ত যৌগগুলোকে বলা হয় আয়োডোফর্ন, হ্যালোফর্ন। একে যদি সিলভার চূর্ণ দিয়ে যদি উত্তপ্ত করা যায় তাহলে এক্ষেত্রে অ্যাসিটিলিন পাওয়া যায়। অ্যাসিটিলিন বিক্রিয়াটাকে যদি একটু দেখে নিতে চাও তাহলে দেখে নিতে পারো। এর গঠনটাকে আমি এরকম আলাদা করে দেখাচ্ছি, এর সাথে আরেকটা এইদিকে গঠন দেখাচ্ছি। দুই অণু বিক্রিয়া করবে এবং দুই অণু বিক্রিয়া করে একে সিলভার চূর্ণ দিয়ে যখন তাপ দেওয়া হয় তখন এটা উঠে চলে যায়, এটার সাথে এটা কানেক্ট হয় এবং অ্যাসিটিলিন তৈরি হয়। এইভাবে কিন্তু অ্যাসিটিলিন তৈরি হয়। বোঝা গেছে? আমরা এবার হ্যালোফর্ম যৌগ থেকে অ্যাসিটিলিন তৈরি করতে পারি। এই পদ্ধতিটা হলো হ্যালোফর্ম যৌগ থেকে। মনে থাকবে কথাটা? মনে থাকবে তো? হ্যালোফর্ম থেকে। এবার আমরা আরও অন্যান্য পদ্ধতি আছে, যেমন আমরা যদি দেখি হ্যালোফর্ম ছাড়াও যে অন্যান্য পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো থেকে আমরা দেখব, যেমন কলবে বিক্রিয়া, কলবের তড়িৎ বিশ্লেষণ, কলবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। কি কলবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া? যেমন এই ম্যালোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা ফিউমারিক অ্যাসিডের সোডিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এই জায়গাটা কেটে যাবে এবং এখানে ত্রিবন্ধনের সৃষ্টি হবে এবং আমরা অ্যানোডে অ্যাসিটিলিন পাবো। এইভাবে আমরা, এটার নাম ম্যালোনিক অ্যাসিড, মনে রাখবে, ম্যালোনিক সোডিয়াম ম্যালোনেটের নাম, ম্যালোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম ম্যালোনেট। এই সোডিয়াম ম্যালোনেটে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে আমরা এই কলবে পদ্ধতিতে অ্যাসিটিলিন পেতে পারি। এটা হলো অন্যান্য প্রস্তুতি। বোঝা গেছে এই কথাটা? এছাড়াও আর কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ছাড়াও মিথেন অ্যাসিটিলিন প্রস্তুতির আরও স্পেশাল বিক্রিয়া আছে, যেমন যাদেরকে আমরা শিল্প প্রস্তুতি বলে থাকি। শিল্প প্রস্তুতি আমরা স্পেশালি অ্যাসিটিলিন প্রস্তুতির দুই একটা বিক্রিয়া, স্পেশাল বিক্রিয়া দেখে নিচ্ছি। ওরকম একটা বিক্রিয়া হলো শিল্প প্রস্তুতি। কি করা হয়, তড়িৎ চুল্লিতে প্রথমে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কার্বনের বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করা হয়। উৎপন্ন ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়া ঘটিয়ে অ্যাসিটিলিন তৈরি করা হয় বাণিজ্যিকভাবে। এইভাবে অ্যাসিটিলিন তৈরি করা হয়। এটা হলো একটা শিল্প প্রস্তুতি। পড়া চুনের সাথে কার্বন, প্রায় অনেক উষ্ণতা, প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তড়িৎ চুল্লিতে এই ঘটনাটা ঘটানো হয়। ফলে তড়িৎ চুল্লিতে প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পড়া চুনের সাথে কার্বনের বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করা হয়। ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়া ঘটিয়ে অ্যাসিটিলিন তৈরি করা হয়, একটা শিল্প পদ্ধতি। এছাড়াও আরও আছে প্রাকৃতিক গ্যাস থেকে। আমরা প্রাকৃতিক গ্যাস থেকেও অ্যাসিটিলিন তৈরি করি। প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন সমৃদ্ধ গ্যাসকে,
মনে থাকবে কথাটা, মিথেন সমৃদ্ধ গ্যাসকে মুহূর্তের মধ্যে যদি প্রায় 1500 ডিগ্রিতে উত্তপ্ত করা হয় 0.1 সেকেন্ড সময় ব্যাপী, বুঝতে পারছো, একদম অল্প সময়ের জন্য যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় প্রায় 1500 ডিগ্রি সিতে, তাহলে মিথেনের ক্র্যাকিং হয়, বিয়োজন হয় এবং তাপীয় বিয়োজনের ফলে আমরা অ্যাসিটিলিন পাই। বোঝা গেছে? বিক্রিয়াটাকে যদি দেখাই তাহলে এরকম করে দেখানো যেতে পারে। মনে রাখবে এটা মিথেনকে এইভাবে লিখলাম, মিথেনকে এইভাবে লিখলাম, একে প্রায় 1500 ডিগ্রি সিতে যদি উত্তপ্ত করি 0.1 সেকেন্ডের জন্য, তাহলে এই জায়গাটা কেটে যাবে এবং মিথেন তৈরি হবে। এইভাবে কিন্তু অ্যাসিটিলিন তৈরি হবে। এই বোঝা গেল নিশ্চয়ই? এটা হলো আর একটা পদ্ধতি যেখান থেকে আমরা খুব সহজে কিন্তু এটা তৈরি করতে পারি। ঠিক আছে? এবং লাস্ট যদি আমরা দেখি পদ্ধতি শিল্প প্রস্তুতির, তাহলে দেখবে যে যদি আমরা তড়িৎক্ষরণ অ্যানোড, কার্বন অ্যানোড ব্যবহার করে, মনে রাখবে কার্বন অ্যানোড যদি ব্যবহার করি এবং এখানে যদি কি করা হয়, তড়িৎক্ষরণ করা হয়, তড়িৎ স্ফুলিঙ্গ যদি ঘটানো হয় প্রায় 3000 ডিগ্রি সিতে, মনে থাকবে কথাটা, প্রায় 3000 ডিগ্রি সিতে, 3000 ডিগ্রি সিতে যদি তড়িৎক্ষরণ করা হয় কার্বন অ্যানোড ব্যবহার করে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করে, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আমরা মিথেন পেতে পারি। এইভাবে বাণিজ্যিকভাবে কিন্তু আমরা মিথেন তৈরি করতে পারি। আমার কথা বোঝা গেছে? তো এইভাবে মিথেন তো নয়, অ্যাসিটিলিন, আমরা অ্যাসিটিলিন প্রস্তুতি পড়ছি এবং অ্যাসিটিলিন আমরা পেতে পারি। এই হলো শিল্প পদ্ধতির 3টা পদ্ধতি। এটা বিভিন্ন জায়গা থেকে অ্যাসিটিলিন যেমন তৈরি করা যায়, তেমনই ত্রিবন্ধনওয়ালা যৌগগুলো তৈরি করা যায়। তোমরা বলতে পারবে যে শিল্প প্রস্তুতিতে এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যাসিটিলিন তৈরি করলাম, তড়িৎ স্ফুলিঙ্গ করা হয়, তো এখানে তড়িৎ দ্বারটা কিসের তৈরি হয়? কার্বনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে শিল্প প্রস্তুতিতে অ্যাসিটিলিন তৈরি করা হয়, তো তড়িৎ দ্বারটা কী দ্বারা তৈরি হয়? এই হলো আজকের সামগ্রিক একটা আলোচনা, যেখানে আমরা অ্যালকাইনের ধারণা তৈরি করার চেষ্টা করলাম। আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে ক্লাসটা কেমন লাগলো, কি করে আরও ভালো করা যায়, অবশ্যই মতামত জানাবে এবং তোমাদের মতামত কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আর আজকে ক্লাস এখানে শেষ করছি।